1700 খ্রিস্টাব্দ। হ্যাঁ, খ্রিস্টাব্দ থেকে। এটা আসলে মূল টাস্টটি হচ্ছে দেবী চৌধুরানীর জায়গা এগুলো। হ্যাঁ, দেবী চৌধুরানীর পীরগাছা যে বাসাটা। হ্যাঁ হ্যাঁ, রংপুর ওদের পীরগাছা। ওদের বাবাদের আর কি এই সম্পত্তিগুলো। দেবী চৌধুরানীর 300 বছরের পুরনো মন্দির নিয়ে গ্রামবাসীদের মধ্যে শোনা যায় নানান রূপকথা। একদিন হয়েছে ভূমিকম্প, এখান দিয়ে কুয়োর জল ভাসিয়ে উঠছিল। ওই পাশের বাড়ির যে এখানে সামান্য আমার একটা চাচা থাকে, তিনি অবশ্য আপনার প্রাইমারি শিক্ষক, হেডমাস্টার ছিলেন, এখন অবসরপ্রাপ্ত। তিনি বলেছেন আচ্ছা, খুবই আর কি জাঁকজমকপূর্ণ ছিল আর কি, অনেক দূর দূরান্ত থেকে লোক আসছিল এখানে। আচ্ছা, এখানে কোনো পূজা সাধারণত এককভাবে হয় না। পূজা করলে সবারই পূজা করতে হয়, সব দেবদেবীরই পূজা করতে হয়। ও মানে সব নির্দিষ্ট কোনো দেবদেবী সব একবারে করতে হয়? একবারই করতে হয়, না হলে সবার মন খারাপ হয়। আবার অনেক কিছু হয় এখানে, ঘর পর্যন্ত হয় এখানে। হ্যাঁ, যে ওখানে সামনে মাজার একটা আছে না, ওই মাজারে বাতি না দিলেও সমস্যা নেই। মানে নানান অলৌকিক ঘটনার সাক্ষী দেবী চৌধুরানীর পূর্বপুরুষদের স্থাপিত এই মন্দিরগুলো রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যাওয়ার পথে। সকাল সকাল রওনা দিলাম গ্রামীণ পথ দিয়ে। এগিয়ে যাচ্ছি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের দিলালপুর গ্রামের দিকে। সেই মন্দিরটির অতীত ইতিহাস নিয়ে তেমন কোনো তথ্য আমি খুঁজে পাইনি, কিন্তু পরবর্তীতে আমি জানতে পেরেছিলাম যে সেই মন্দিরগুলো নাকি দেবী চৌধুরানীর পূর্বপুরুষদের দ্বারা স্থাপিত হয়েছিল। কোনো এক সময় সেখানে অতি মূল্যবান কোষ্টি পাথরের মূর্তি ছিল। তো ভিউয়ার্স, আমি চলে আসছি রাধানগরের সেই দিলালপুর গ্রামে। আর আমি যে ভ্যানটাতে এসেছিলাম সেই ভ্যানটা আমি ছেড়ে দিয়েছি। এখন এখান থেকে হেঁটে যাচ্ছি। এখন এই যে বাগানটি দেখছেন, এটি হচ্ছে লিচু বাগান। লিচু ধরেছে, অল্প অল্প দেখা যাচ্ছে, যে দেখেন এখানে প্রচুর লিচু বাগান দেখা যায় এই গ্রামটিতে। তো আমরা প্রায় 300 বছর পুরনো একটি মন্দির আজকে দেখতে যাচ্ছি। সেই মন্দিরের কোনো ইতিহাস আমি কোথাও খুঁজে পাইনি। বলা হয়ে থাকে এটি 300 বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল, মানে অনুমান করা হয়ে থাকে, এখানকার গ্রামবাসীরা তাই মনে করেন। তো আমরা খুঁজতে হবে, মানে আমি নিজেও ঠিক করে বলতে পারি না যে মন্দিরের আসল অবস্থানটি কোথায়। এই যে দেখেন, এটি একটি বট গাছ, এবং দেখি এটি কি, ছোট একটি বাসা দেখতে পাচ্ছি আমি। এটি আসলে কি এটা ঠিক করে বলা যায় না। এই বট গাছের পাশেই এই ছোট বাসাটি। আসুন তো দেখি এটি কি। অনেক প্রাচীন গাছ এটি। এটা দেখে তো আমার মনে হচ্ছে যে এটি মাজার। আচ্ছা, যাই হোক, এটি হয়তো অনেক পুরনো একটি মাজার। তো আমরা সামনের দিকে এগিয়ে যাই। প্রচুর বট গাছ এবং বাঁশ ঝাড় দেখা যাচ্ছে। সামনেও অনেকগুলো বট গাছ দেখলাম। চলুন এবার সামনে যাই। কত দূর হেঁটে যেতে হয়। তো ভিউয়ার্স, আমি প্রায় চলে আসছি সেই মন্দিরটির কাছে। খুব একটা হাঁটতে হয়নি আমাকে। এই যে সামনেই দেখা যাচ্ছে দুটি মন্দির। গ্রামের একেবারে নিভৃত নীরব জায়গায় সেই মন্দিরগুলোর অবস্থান। স্থানীয়ভাবে এটিকে সিদ্ধেশ্বরী মন্দির বলা হয়। মন্দিরগুলো নিয়ে রহস্যের শেষ নেই। অনেক রূপকথা শোনা যায় গ্রামবাসীদের মধ্যে। মনেই হচ্ছে যে এটি 300 বছর পুরনো একটি মন্দির। আর উপরের কাঠামোগুলোও বলে দিচ্ছে যে এটি শত শত বছর ধরে এভাবেই অনেক অবহেলার মধ্যে নীরবে দাঁড়িয়ে আছে। চলুন চারপাশে ঘুরে দেখি। তো ভিউয়ার্স, একটি বিষয় আমি আপনাদের বলতে চাই, যে কোনো পুরনো মন্দির বা জমিদার বাড়ি আমি সব সময় দেখেছি, এটির প্রমাণ আজকেও আমি পেলাম, এই যে একটি নদীর পাশে তৈরি করা হয়। এটি আমার যতদূর ধারণা এটি যমুনেশ্বরী নদী। আমি যতদূর জানি বা আমার যতদূর মনে পড়ে,
যে বদরগঞ্জ থেকে যমুনেশ্বরী নদী সামনের দিকে চলে গেছে। তো এই যে মন্দিরের পিছনের অংশ এটি, ওখানে দেখেন বিশাল ফাটল দেখা যাচ্ছে, মানে অনেক বড় গর্ত হয়েছে ওই মন্দিরের চূড়াটিতে। তবে রড দেখতে পাচ্ছি আমি, এটা হয়তো বা পরে ঠিক করা হয়েছিল, কারণ সেই সময় তো রড ছিল না, পরে এটিকে ঠিক করে এভাবে তৈরি করা হয়েছে। যে পিছনে অনেকগুলো প্লাস্টার দেখা যাচ্ছে বালি সিমেন্টের। তবে এখানে আপনাদের দেখাই, এখানে অনেকগুলো কারুকার্য দেখা যায়। এই যে দেখেন এই কারুকার্যগুলো সেই সময় হয়তো বা পুরো জায়গাটি জুড়েই ছিল, এখন ভাঙতে ভাঙতে এগুলো হয়ে আছে, মানে এতটুকু বেঁচে গেছে। এই যে মন্দিরের ভেতরের অংশ এখনও ইট সুরকির যে গাঁথনি বোঝা যায়। তো বলা হয় প্রায় 300 বছরের প্রাচীন এই মন্দিরটি এখানে এভাবেই আছে বহু কাল ধরে। এবং পোড়ামাটির ফলকগুলো দেখেন, অনেকগুলো ফলক দেখতে পাবেন উপরে তাকালে, মানে সেই সময় এইভাবেই করেই পোড়ামাটির ফলকগুলো এখানে তৈরি করা হতো মন্দিরগুলোতে, বা জমিদার বাড়ির যে আমরা নির্মাণশৈলী দেখি সেগুলোতে। আর এর রক্ষণাবেক্ষণের অভাবে এই মন্দিরটি বিশেষ করে একেবারে এর অতীত যে সৌন্দর্য বা অতীত যে শিল্পকর্ম সব হারাতে বসেছে, এখানে দেখলেই তা বোঝা যায়। 101 টাকায় পাটা বলি হয়েছিল যখন আসলো ঠাকুরিয়া কালীতে শিব ইয়েটা। এটা তো শিব মন্দির না? হ্যাঁ, এইটা শিব থেকে, ওইটা কালী থেকে। ও, একটা হচ্ছে শিব মন্দির, এটা হচ্ছে শিব মন্দির, হ্যাঁ, আর এটা কালী মন্দির। হ্যাঁ, ও, পাঠা বলি দিত আগে। হ্যাঁ। এই যে এইখানেই সেই ইন্দিরাটি দেখা যায়, কত প্রাচীন এই ইন্দিরাটি দেখেন। এখানকার যে গভীরতা খুব একটা নেই, তবে এটি অনেক প্রাচীন, এখানে অনেক কিছু ফেলে রাখা হয়েছে নিচে। তবে এই ইন্দিরার চারপাশে এখন গাছ জন্মেছে। তো আজ থেকে 300 বছর প্রাচীন এই রহস্যময় ইন্দিরাটি, এই যে মন্দিরটি, মন্দিরের পাশেই পড়ে আছে একেবারে নীরব এবং নিস্তব্ধ অবস্থায়, ভেতরে অনেক রহস্য নিয়ে। বিগ্রহটা মানে কি দেখছেন আপনি? কোনো না পুরাতন? না, আমি দেখি নাই। হ্যাঁ, তো আমাদের বাবা মার কাছ থেকে শুনছি আর কি। যেমন পালকি ছিল, আচ্ছা। তারপরে এখানে শিয়াল আছিল, ওই শিয়ালের আবার হ্যাঁ খাবার দিতে হইতো। মানে পোষা শিয়াল ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোষ মানা শিয়াল ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, আর খুবই আর কি জাঁকজমকপূর্ণ ছিল আর কি, অনেক দূর দূরান্ত থেকে লোক আসছিল এখানে। আচ্ছা আচ্ছা। তো উনি এই মন্দিরে সেবায়িত হিসেবে আছেন। আমরা ভিতরে প্রবেশ করি। ভিতরে এটি শিব মন্দির, তাই না? এটা শিব মন্দির। শিব মন্দিরের ভিতরের আমরা প্রবেশ করলাম, যেটা আমরা বাইরে থেকে দেখছিলাম তখন। তো এই যে শিবলিঙ্গটা, এটা কতদিন আগেকার? এটা 2 বছর হচ্ছে মাটি দিয়ে তৈরি করছি। ওইটা আপনারা তৈরি করছেন পরে আর কি? হ্যাঁ, মাটি দিয়ে। আচ্ছা। আর এটা হচ্ছে ভেতরে না? ভেতরে ভেতরে কিন্তু একেবারে নাজুক অবস্থা। নাজুক অবস্থা, ওই জন্য তো ভেতরে আমরা এখন কার্যক্রম মনে করো যা করার দরকার সেটা ভেতরে করি না, বাহারায় করি। আচ্ছা আচ্ছা। এই পাশে তো বিশাল ফাটল, এই এই গাছ আগে যারা এখানে ছিল, সেবা টেবা যারা ছিল, তাদের তো পরিবক্ষণ ছিল না ঠিকভাবে। হ্যাঁ, তার কারণ অবহেলার কারণে মন্দিরটা নষ্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে কালী মন্দির। এই কালী মন্দিরটা অবশ্য রক্ষণাবেক্ষণ করা হয়েছে। এই মূর্তিগুলো তো আগের নাকি? না, এটা সামনেতে তৈরি করছে। বলে নতুন এগুলা? হ্যাঁ, এটা ঠিক আছে। এই মন্দিরটার উপরের অংশ একবারে মজবুত, এটা পরে রক্ষণাবেক্ষণ করা হয়েছে, তাই এটা একেবারে মজবুত দেখা যায়। এখানে একটি দরজা এবং এ পাশে আরেকটি দরজা, মোট 2টি দরজা, আর এখানে 2টি কুলুঙ্গি দেখতে পাচ্ছি। তো এখানে কি যে পাঠা বলি কি এখানে হয়? না, এটা আসলে কি আপনাকে বলি। আচ্ছা, আমি প্রথম থেকেই শুরু করি নাকি? হ্যাঁ বলে। আমার নাম হচ্ছে অনিমেষ। আমি এর আগে সভাপতি ছিলাম এখানে এক নাগারে 3 বছর মতো। আচ্ছা। আবার কমিটি চেঞ্জ হয়ে পরে আমি সাধারণ সম্পাদক হিসেবে, সদস্য সচিব হিসেবে জয়েন করছি এখানে আবার নতুন কমিটিতে। আচ্ছা। তো এখানকার স্থাপনার বিষয় কিছু বিস্তারিত বলি আপনাদের। হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু আমাদের জানা মতে বা আমরা যতটুকু তথ্য পেয়েছি, প্রায় এটা হচ্ছে 1700 খ্রিস্টাব্দের কাছে কাগজ আছে আমাদের কাছে। 1700 খ্রিস্টাব্দ? হ্যাঁ, খ্রিস্টাব্দ থেকে। এটা আসলে মূল ট্রাস্টি হচ্ছে দেবী চৌধুরানীর জায়গা এগুলো। হ্যাঁ,
দেবী চৌধুরীর পীরগাছা যে বাসাটা। হ্যাঁ হ্যাঁ, রংপুর ওদের পীরগাছা। ওদের বাবাদের আর কি এই সম্পত্তিগুলো সাধারণত। এখন মূলত আমরা যতটুকু জানি আমাদের কাছে 1700 খ্রিস্টাব্দের পর্যন্ত জমির কাগজ আছে বা আছে, চেক প্রজাতন্ত্রের চেকের মুড়ি আছে আমাদের কাছে। আচ্ছা, আমাদের কাছে চেক মূল্যে যেটা পাইছি আমরা প্রায় 1100 একরের মতো জায়গা আছে আমাদের এই মন্দিরে, শিবোত্তর এবং দেবোত্তরের সম্পত্তি। আচ্ছা, শিবোত্তরের মধ্যে আমাদের এই যে শিবের যে মন্দিরগুলো আপনারা দেখলেন একটু আগে, হ্যাঁ, এই যে শিবের মন্দিরগুলো, জি জি, এগুলো একটা হচ্ছে আপনার সিদ্ধেশ্বরী মন্দির, একটা আছে শিব বিগ্রহের মন্দির। হুম হুম, এই মন্দিরগুলো আমরা জানি না কবে এগুলো প্রস্তুত হয়েছে। আমরা যতটুকু জানি আমরা এখানে প্রত্নতান্ত্রিক অধিদপ্তর থেকে শুনেছি যে এগুলো আপনাদের কান্তজিউ মন্দিরের আগের মন্দির এগুলো, মানে আগের একটু আগে, একটু আগের মন্দির। তো হিসাবে আমরা মনে করি যে এগুলা খুবই প্রাচীন মন্দির, 17 শতকেরই আর কি। হ্যাঁ এরকম হবে। আর আমরা যতটুকু জানি যে আমাদের কালচারটা ধরে রাখতে গেলে এই মন্দিরগুলো এবং আমাদের ধর্মীয় যে স্থাপনাগুলো এগুলো সংরক্ষণ করা প্রয়োজন। হুম হুম, এই জন্য আমরা যুব সমাজগুলো এগিয়ে এসেছি। আর মূলত বিষয় হলো এই সাধারণত আমাদের এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের গোপাল বিগ্রহের মন্দির। এটা হ্যাঁ এটা আচ্ছা, গোপাল বিগ্রহের মন্দির। আর এটা হচ্ছে রাধাকৃষ্ণ বিগ্রহের মন্দির, যেটা অলরেডি সংস্কার চলমান আছে, আচ্ছা, এখনো শেষ হয় নাই। আর গোপাল বিগ্রহ মন্দির এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কি আগের স্থাপনা? জি আগের স্থাপনা, এখন এই যে এগুলা যেটা দেখতে পাচ্ছি এগুলো সব আগের? হ্যাঁ এগুলো সব আগের, মানে এই ইটগুলো সব? সবগুলোই আগের। আচ্ছা আচ্ছা, এখানে কোনো আমরা সংস্কার করি নাই, আচ্ছা, এটা যেভাবে আছে সেভাবেই রাখা? সেভাবেই আছে, হ্যাঁ। তবে যখন পূজা চালু হয় তখন আমরা এটা আবার ঘর করে দিই, ঘর করে দিয়ে আবার পূজা এখানে করি। এখানে কোনো পূজা সাধারণত এককভাবে হয় না, পূজা করলে সবারই পূজা করতে হয়, সব দেবদেবীরই পূজা করতে হয়। ও মানে সব নির্দিষ্ট কোনো দেবদেবী সব একবারে করতে হয়? একবারই করতে হয়, না হলে সবার মন খারাপ হয়। আবার অনেক কিছু হয় এখানে, ঘর পর্যন্ত হয় এখানে। এই যে হ্যাঁ যে ওখানে সামনে মাজার একটা আছে না, ওই মাজারে বাতি না দিলেও সমস্যা থাকে। মানে এখানে পূজা করলে সামনে একটা কিন্তু মাজার আছে, মাজারে যদি আপনারা মনে করেন আমরা যদি কিছু না দিই, হ্যাঁ তাহলে কিন্তু দেখা যায় ওখানে সমস্যা হয়ে যায়। এই জন্য মানে পূজার পর ওখানে কিছু দিতে হয়, ওই মাজারে দিতে হয়। মানে আমাদের একসঙ্গে আমাদের এখানে একটা বিশাল ব্যাপার একটা আছে। যাই হোক, আমরা এই যে এখানে সাধারণত আমাদের একটা পুরাতন কুয়া আছে, আপনারা জানেন কিনা জানেন? হ্যাঁ, কুয়াটার ব্যাপারে শুনলাম, একটা কথা শুনলাম ওই যে মাছের ব্যাপারে। হ্যাঁ, তো এখানে একটা মাছ একটা ছিল। আসেন এদিক দিয়ে আসেন, আমরা কুয়াটার কাছে যাই। এখানে যে সাধারণত একটা কুয়া ছিল, এই কুয়োর জল দিয়ে হ্যাঁ এখানে পূজার যে রান্না বান্না, এই পূজার রান্না বান্না হতো বা পূজার যাবতীয় এই জলটার সরবরাহ করা হতো কূপের জল দিয়ে। হ্যাঁ, কূপের জল দিয়ে। তা বলি এখানে জল দিয়ে কিন্তু কেউ খাইতে পারতো না। আচ্ছা, এতই পবিত্র আছে। হ্যাঁ, আচ্ছা, এখন বর্তমান কালক্রমে এই কুয়োটা, হ্যাঁ কুয়োটা কিন্তু অলরেডি হয়ে গেছে, একেবারে পরিত্যক্ত। হ্যাঁ পরিত্যক্ত। হ্যাঁ, আমরা প্ল্যান করেছি আগামীতে যে এটা আবার সাধারণত ড্রেজিং করব বা এটা খনন করব, করে আবার এটা জল বার করব, করে আবার যেরকম ছিল সাবেক পর্যায়ে তার ঐতিহ্য সেটাকে আমরা ফিরিয়ে দেবো। আগে যেরকম ছিল সেরকম আবার হ্যাঁ মানে আনবো। এটা আপনারা করবো আমরা সাধারণত। হ্যাঁ, বেড়া বলতে কি, এটা আমরা পাকার করবো আরো। হ্যাঁ, চৌবাচ্চা ছিল এটা। আর এখানে আমরা শুনেছি আরেকটা বিষয়, মজার বিষয়, এখানে কোনো একদিন প্রচুর ভূমিকম্প হইতো। একদিন হয়েছে ভূমিকম্প, এখান দিয়ে কুয়োর জল ভাসিয়ে উঠছিল। ওই পাশের বাড়ির যে এখানে সামান্য আমার একটা চাচা থাকে, তিনি অবশ্য আপনার প্রাইমারি শিক্ষক, হেডমাস্টার ছিলেন, এখন অবসরপ্রাপ্ত। তিনি বলেছেন যে এখানে বাবা আমি দেখেছি যেদিন ভূমিকম্প হয় নারকেলের গাছ খুব কাবাকাবি করার, ওই কুয়া থেকে তোমার কিন্তু পানি বার হয়েছিল। আচ্ছা, উনি স্পষ্ট দেখছে। হ্যাঁ, যে কুয়া থেকে একবারে মনে হয় যে জোয়ারের মতো পানি উৎফুল্লিঙ্গ হয়ে পড়ছে। আচ্ছা, তা আমরা দেখিনি, আমাদের কাল্পকাহিনী এগুলা, কিন্তু ওনার কথা শুনে আমাদের বিশ্বাস হয় যে এখানে কিছু আছে। অবশ্যই কিছু না থাকলে এত কিছু আগা সম্ভব না। কূপে জি মানে পানি ভেসে উঠছিল। হ্যাঁ, পানি ভেসে উঠছিল একবারে অন্যরকম ভাবে ভূমিকম্পের কারণে। হ্যাঁ, কিন্তু তারপরে আরো কিছু শুনেছি আমরা। এখানে তো সাধারণত শুনেছি যে আপনার গোপাল বিগ্রহ প্রতিমা, এগুলা তো সরষাবাড়ি ছিল এক সময় নাকি। হ্যাঁ হ্যাঁ, তখন গোপাল বিগ্রহ লুকাই থাকতো, মানে প্রতিমাটা লুকিয়ে থাকতো। একটু ভুল ত্রুটি হয়ে গেলে গোপাল ওই সরষাবাড়িতে আসে লুকাই থাকতো। গোপাল বিগ্রহটা? হ্যাঁ, বিগ্রহ প্রতিমা সহ লুকাই থাকতো সরষাবাড়িতে। মানে এটা তো মানে কোনো মানুষ তো এটা করতো না। ফির আবার পূজা করলে পূজা করার সময় হাজির হইতো, ওই অবস্থায় পূজা করার সময়, মানে পূজার সময় নিজের অবস্থান আবার চলে যেত। এখন খুঁজি বেড়াইতেছে সেবাইতেরা, কোথায় বাবা গোপাল, কোথায় বাবা গোপাল। আচ্ছা আচ্ছা, তবে আমরা চাই আপনারা সবাই মিলে এগিয়ে আসুন, আমরা আমাদের ঐতিহ্যকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, আমি আপনাকে বলি,
বাংলাদেশে পুরাতন যত স্থাপনা আছে, সেটা হোক মন্দির, হোক মসজিদ, হোক রাজবাড়ি, জি। হোক কোনো মুসলিম রাজবাড়ি, হোক হিন্দু রাজবাড়ি, সেগুলো সংরক্ষণ করা উচিত। হ্যাঁ উচিত, কারণ সেগুলো তো আমাদের সংস্কৃতিকে হ্যাঁ তুলে এগুলো ধরে। আমাদের সংস্কৃতি লালন করে রাখবে, আগামীতে আমরা আরো এগুলো আমাদের জেনারেশন জানবে। আমার মাছের একটা গল্প শুনলাম। মাছের গল্প আমরাও শুনেছি। হ্যাঁ, এই মাছটাকে তোলার জন্য, এই মাছটাকে তোলার জন্য অনেক চেষ্টা করছে। আচ্ছা, কিন্তু এইখানে মাছটা কতদিন আগে ছিল আপনাদের ধারণা মতে? আমাদের ধারণা বলতে কি, মাছটা ছিল আপনার 85 থেকে 90 দিকের ঘটনা। 1985 থেকে 90। 90 ওই যে আগে সেবাইতে ছিল না, সেবাইতে আমরা পুজো করি, যে খাবার নিয়ে আসতো, আসিয়ে ডাকতো, পোটাপুটি করে ডাকতো, ভাসি উঠি ওই খাবার খাইতো, খাই আবার চলে যাইতো। আচ্ছা আচ্ছা, ওই মাছের মধ্যে নাকি সিঁদুর ছিল এরকম শুনছি। হ্যাঁ এই নাকে বালি দেওয়া ছিল। আচ্ছা, নাকে বালি দেওয়া ছিল। হ্যাঁ। তো আপনাদের ধারণা এগুলো কারা ছাড়ছিল এই মাছটা? মানে সেই সময়কার জমিদাররা বা এরকম কেউ? কে ছাড়ছে আমরা বলতে পারি সেটা বলতে পারেন না। না। আমরা শুনেছি, আমাদের দাদারা এখনো বলে বা দাদুরা বলে এখনো, হ্যাঁ। আমরা সেটাই এখনো বিশ্বাস করি। এবং একজনের কথা আমরা সাধারণত বিশ্বাস করি কেমন করে, এই জন্য 2-4 জনের কাছ থেকে শুনি। মানে আপনাদের পূর্বপুরুষরা বলে। হ্যাঁ শুনি, শোনার পরে না আসলে তারা বলছে, তারা তো একজন বললে তো মিথ্যা কথা বলতে পারে, কিন্তু যখন আমরা যাচাই বাছাই করে আসলে এগুলো সত্য। পরে মাছগুলো কে তুললো? মাছগুলো যারা তুলছে তাদের বংশ নাই। ও মানে পরে তাদের একবারে নির্বংশ হয়ে গেছে। নির্বংশ। আচ্ছা, ওই মাছগুলো তারপরে আর 2টা মাছ ছিল। হ্যাঁ 2টা ছিল। ও, তারপর থেকে এই কুয়া একবারে শুকনো হয়ে পড়ে আছে। আমরা জানি যে এখানে দেবী চৌধুরীর বাবা আসতো হ্যাঁ, বাণিজ্য করতে, এই নদীতে তারা বহমান করতো। এখন এই চিকলি নদী। হ্যাঁ, এই চিকলি নদীতেই। আচ্ছা। এই চিকলি নদীতে যাওয়া আসার কারণে ওদের পথ সংকুলন হয় বা থামার জন্য বা রেস্ট করার জন্য এই জায়গাটা বেছে নিয়েছিল একসময়। আচ্ছা আচ্ছা। এখন তাদের দেবোত্তর অনুযায়ী তারা কিন্তু যেহেতু রাজত্ব ছিল তাদের, এই রাজস্ব থাকার কারণে তারা কিন্তু এই দেশেরও মালিক ছিল সে সময়। আচ্ছা। তার কারণে এই জায়গায় বসতো, এই অঞ্চলটায় বসতো। বসার পরে এক সময় তারা এখানে ওই পূজনীয় করার জন্য, যেহেতু 7 দিন 8 দিন থাকো বাণিজ্য করা অবস্থায়, তখন তারা এই জায়গাটাকে মন্দির করার জন্য একটা পরিকল্পনা করে বা এখানে বসতি করার জন্য একটা পরিকল্পনা করে। আচ্ছা, তখন থেকে আমরা জানি, আমাদের কাছে দালিলিক প্রমাণ আছে যতটুকু, সেটা হলো এখানে শিবোত্তর এবং দেবোত্তর দুটো মিলে আলাদা আলাদা করা আছে, কিন্তু শিবোত্তরের আইন আলাদা, দেবোত্তরের আইন আলাদা। আচ্ছা। দেবোত্তর ট্রাস্টের আইনে যেটা দেখছি আমরা ওদের কাছে কাগজে, বা আমার দাদুর কাছে আছে কাগজ, হ্যাঁ, সেটা দেখেছি সেবায়তগণ যারা এই মন্দিরে সেবা করবে তাদের নামে তারাই এই জমিগুলো ভোগ করবে, তাদের পরিমাণ দেওয়া আছে। কিন্তু এক সময় কালক্রমে 90 দিকে রেকর্ড সংশোধনের পর চেক মূলে তারা জমিগুলো পত্তন করে নেয়, যে এখন পর্যন্ত এই মন্দিরে কোনো সেবামূলক কাজে আসে নেই তারা, বা এখনো আসে না। আমরা চাই সেই মন্দিরের জমিগুলো আবার সেই ট্রাস্টের জায়গায় চলে আসুক, ট্রাস্টের জায়গায় চলে আসুক। দেবোত্তরে? হ্যাঁ জি, অবশ্যই দেবোত্তরের, যেহেতু 40 এবং 62 দুটাই আছে দেবোত্তরের। আচ্ছা আচ্ছা। 90 কালক্রমে কোনো কারণে সেটা হয়ে গেছে, আমরা চাই সেই জমিগুলো আবার ফিরে আসুক, আমরা আবার মন্দিরের ঐতিহ্য জায়গায় ফিরে যাই। সেটা কি আবার ইয়াতে যাক, দেবোত্তরে যাক? দেবোত্তরে যাক। আপনাদের সহযোগিতা আমরা কামনা করি, যাতে আবার সেই জমিগুলো আবার দেবোত্তরে চলে যায়। দেবোত্তরে চলে আবার যারা এখন কাজ করতে চায় বা কাজ করতেছে, তারা এই জমিগুলো ভোগ দখল করুক, সেটা কমিটির মাধ্যমে। এটা তো কাজ চলতেছে না আপনাদের? হ্যাঁ, চলতেছে অলরেডি। এখন যেহেতু কালের বিবর্তনে সরকার পরিবর্তন হয়েছে, আমরা চাই বর্তমান যারা যুব সমাজ আছে এবং যারা উপরে চাকরি করতেছেন, উপর অ্যাঙ্গেলে চাকরি করতেছেন, আমরা চাই আমাদের এই মন্দির বিষয়টা, জায়গার বিষয়গুলো আপনারা দেখবেন। আমার অনুরোধ, করজোরে অনুরোধ করতেছি, আমরা এই মন্দিরটাকে আগের জায়গায় যাতে নিয়ে যেতে পারি, এবং আমাদের জেনারেশনের পরে আমাদের ছেলে পেলে, তার ছেলে পেলে জেনারেশনে যে বুঝতে পারে যে এখানে অন্তত একটা মন্দির ছিল, এত বছর থেকে এখানে কার্যকর এখন পর্যন্ত চলমান আছে। বাংলায় দেবী চৌধুরানীর অতীত ইতিহাস ধরে রাখার জন্য এই মন্দিরগুলোর রক্ষণাবেক্ষণ অতীব জরুরি। তাহলে ভিউয়ার্স, আজকের এই স্থাপনাগুলো নিয়ে কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।